আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আমাদের নতুন আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। অদূর ভবিষ্যতে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। একেবারে নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়াকেই বেছে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রতিরোধ যোদ্ধারাও নিশ্চিত নেতানিয়াহু যুদ্ধ থামাবেন না, সেটি মাথায় রেখেই পরিকল্পনা সাজিয়েছেন তারা। হামাস আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও সংগঠনের অনেক নেতা বলেছেন আলোচনা থেকে তারা নিজেদের সরিয়ে নিতে পারেন, যে কোনো সময় আলোচনা ভেঙে যেতে পারে। এই সপ্তাহে খান ইউনিসের আল মাওয়াসি শরণার্থী শিবিরে বর্বর ইসরায়েলি হামলার পর আলোচনা স্পষ্টত ভেঙে গেছে বলেই মনে করছেন অনেকে। গাজা যুদ্ধ এখন আর থামছে না। মনে করা হচ্ছে যুদ্ধের মাঠেই গাজা এবং ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে ফয়সালা হবে। আশা জাগানিয়া বিষয় হল ফিলিস্তিনি যোদ্ধাদের সামরিক সক্ষমতা দিন দিন বাড়ছে। অজানা পথ হয়ে বাইরের অস্ত্র আসছে। মিশর হয়ে টানেলের মাধ্যমে গাজায় অস্ত্র সরবরাহ নিয়ে ইসরায়েল বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। এ নিয়ে অভিযানের পর অভিযান হচ্ছে, কিন্তু কোনো অভিযানেই সেই সরবরাহে বিঘ্ন সৃষ্টি করতে পারছে না, বরং দিন দিন স্পষ্ট পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে ইসরায়েল। এ নিয়ে কিছু খবর বিশ্লেষণ করা যাক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সোমবার ঘোষণা করেছে ট্যাঙ্ক এবং গোলাবারুদের উল্লেখযোগ্য ঘাটতির কারণে গাজায় সাঁজোয়া বাহিনীতে নারী ট্যাঙ্ক ক্রু নিয়োগ আপাতত বন্ধ রাখবেন তারা। ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরোনট জানিয়েছে সাম্প্রতিক লড়াইয়ে অধিকাংশ ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। গাজা যুদ্ধের কমব্যাট ফোর্সগুলোতে নারীদের অংশগ্রহণের অনুমতি চেয়ে করা একটি আবেদনের সূত্র ধরে আইডিএফের পক্ষ থেকে এই ঘোষণা আসে। খবরে বলা হয়, দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে ট্যাঙ্ক এবং গোলাবারুদের তীব্র ঘাটতি থাকার কারণে ইসরায়েলি সেনাপ্রধান কৌশলগত সাঁজোয়া বাহিনীতে নারী সেনাদের যুক্ত করার কাজ 2025 সালের নভেম্বর পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন। এর আগে যুদ্ধে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ক্রু নিহত হওয়ায় অক্টোবর থেকে এই কাজে নারীদের স্থলাভিষিক্ত করার পাইলট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছিল। ইসরায়েলি সংবাদপত্র মারিব বলছে, গাজায় আগ্রাসন চালাতে গিয়ে দেশটির অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে এবং 46,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি কোফেস বিডিআই এর ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়েল আমির মারিবকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের 77% ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000 ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। তিনি মনে করেছেন চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে। দৈনিকটি উল্লেখ করেছে, গাজা যুদ্ধের ফলে দেশটির বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। সেখানে এখন বিদেশি পর্যটন নেই বললেই চলে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো সোমবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের প্রকাশ্য দ্বন্দ্ব নিয়ে খবর পরিবেশন করে। এ কারণে দেশটির সেনাবাহিনী, শিন বেত ও মোসাদ সহ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর সিনিয়র কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ইসরায়েলের চ্যানেল 12 বলেছে, উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু এবং গালান্টের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক দ্বন্দ্ব চলমান সামরিক অভিযানে নেতিবাচক প্রভাব ফেলেছে, কৌশলগত লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে। চ্যানেলটি বলেছে, দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে আনুষ্ঠানিক আলোচনার বাইরে দুইজনের মধ্যে কোনো ধরনের যোগাযোগই নেই। একটি উচ্চপদস্থ সূত্রের বরাতে চ্যানেল 13 বলেছে, সরকারের উচ্চ পর্যায়ের এই দ্বন্দ্বের কারণে আগামী দিনগুলোর করণীয় সম্পর্কে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না। সূত্র জানায়, যদিও নেতানিয়াহুর মতের সঙ্গে গালান্তের পরিকল্পনা তেমন কোনো পার্থক্য নেই, তবুও প্রতিরক্ষামন্ত্রীর প্রস্তাবগুলোতে প্রধানমন্ত্রী সম্মতি দিতে চাচ্ছেন না। আরও একটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে,
শ্বাসরুদ্ধকর যুদ্ধের মধ্যেও দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও সেনাপ্রধানের মধ্যে নির্ধারিত বৈঠক হচ্ছে না। এই অবস্থা যুদ্ধরত দেশটির জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে উল্লেখ করে ওই সূত্র। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড এই সপ্তাহে বলেছেন, দেশের সামরিক, রাজনৈতিক ও অভ্যন্তরীণ সক্ষমতা বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তৃতার সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাস্তবতা বুঝতে পেরেছেন বলেই ভয়ে কাঁপছেন। এ কারণে যুদ্ধের ব্যর্থতা উদ্ঘাটনে তিনি সরকারি তদন্ত কমিটি গঠনে বাধা দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে কাপুরুষ ও পুরোপুরি ব্যর্থ আখ্যা দিয়ে তিনি বলেন, নেতানিয়াহু শুধু নিজের স্বার্থ নিয়েই ভাবেন, এর বাইরে অন্য কিছু নয়। কয়েকদিন আগে লাপিদের বরাতে ইসরায়েলি আর্মি রেডিও বলেছিল, এখন প্রয়োজন যুদ্ধ করা, একটি চুক্তিতে আসা ও বন্দীদের ফিরিয়ে আনা। তিনি বলেছিলেন, ইসরায়েল সবসময় দীর্ঘ যুদ্ধের বিরুদ্ধে ছিল, কারণ সেনাবাহিনীকে রিজার্ভ বাহিনীর উপর নির্ভর করতে হয়, যারা এ ধরনের যুদ্ধের জন্য একেবারে উপযুক্ত নয়। ইসরায়েলি বাহিনীর যখন বিপর্যস্ত অবস্থা, তখন উঁচুমানের বেশ কিছু অভিযান চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এই সপ্তাহে তারা ইসরায়েলি সেনাদের অবস্থান নেয়া বাড়ি ধরে ধরে হামলা চালিয়েছেন। বাড়িগুলোতে রক্তের স্রোত বইয়ে দিয়েছেন। এতে বহু সেনার প্রাণ গেছে। অনেক জায়গায় পলায়নপর সেনাদের উপর বোমার বিস্ফোরণ ঘটিয়ে তাদের নির্মূল করেছেন। সপ্তাহের প্রতিদিনই মার্কাভা ট্যাঙ্ক সহ কয়েকটি ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস হয়েছে, কখনো মাইন বিস্ফোরণে, কখনো অত্যাধুনিক বোমার আঘাতে। প্রতিদিনই ক্ষেপণাস্ত্র, মর্টার ও রকেট হামলার ঝড় তুলেছেন যোদ্ধারা। গাজার পাশে ইসরায়েলি বসতিগুলোতে তারা প্রতিদিন ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেছেন। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর হামলায় আরও গতি এসেছে। এই সপ্তাহে প্রায় প্রতিদিনই ক্রুজ ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে আঘাত হেনেছেন তারা। মিডল ইস্ট মনিটর মঙ্গলবার জানিয়েছে, হুথিদের অব্যাহত হামলার কারণে দেউলিয়া হয়ে গেছে ইসরায়েলের এইলাত বন্দর। বন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ এবং রাজস্ব কমে যাওয়ায় বাধ্য হয়ে তারা বন্দরের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, আমাদের স্বীকার করতে হবে, বন্দরটি এখন দেউলিয়া হয়ে গেছে। গত কয়েক মাসে এখানে মাত্র একটি জাহাজ এসেছে। ইয়েমেনিরা এই বন্দরকে কার্যত বন্ধ করে দিয়েছে। বন্দরের কার্যক্রম সচল রাখতে কর্তৃপক্ষ এই মাসের শুরুতে ইসরায়েলি সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছিল বলে জানান তিনি। এইলাত বন্দর বন্ধ হয়ে যাওয়ার কারণে শঙ্কায় রয়েছে আশদোদ এবং হাইফা। যদি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়, তাহলে এই বন্দর দুটিও দেউলিয়া হতে পারে, কারণ দুই স্থানই হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে। আর হিজবুল্লাহ এসব বন্দর অকার্যকর করে দিলে বড় ধরনের বেকায়দায় পড়বে ইসরায়েল। নিজেদের আমদানি ও রপ্তানির জন্য এসব বন্দরের উপর নির্ভরশীল তারা। এদিকে সপ্তাহের প্রায় প্রতিদিনে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক। ইয়েমেনের হুথি যোদ্ধাদের সঙ্গে যৌথভাবে হামলা পরিচালনা করায় এই সপ্তাহে তাদের হামলার কার্যকারিতা বেড়েছে। ফিলিস্তিনিদের সমর্থক লেবানন থেকে যে ধরনের হামলা হচ্ছে তা অভূতপূর্ব। এই সপ্তাহে ইসরায়েলে প্রতিদিন 10 থেকে 15 দফা অভিযান চালিয়েছে তারা। ঝাঁকে ঝাঁকে রকেট এবং আত্মঘাতী ড্রোন গিয়ে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত এনেছে। এতে বহু সেনা মারা গেছেন, বহু নজরদারি যন্ত্রপাতি ধ্বংস হয়েছে, বহু ঘাঁটির অংশবিশেষ ধসে পড়েছে, অনেক স্থানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হিজবুল্লাহর অস্ত্রাগারে বিপুল পরিমাণ গাইডেড ও আনগাইডেড রকেট, অ্যান্টি ট্যাঙ্ক আর্টিলারি, ব্যালিস্টিক ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই ড্রোন রয়েছে। দৈনিকটি বলেছে, এই অস্ত্রভাণ্ডার এমন একটি জটিল ও বহুমুখী সংঘাতের ইঙ্গিত বহন করে, যা ইসরায়েলের একেবারে গভীর পর্যন্ত প্রসারিত হতে পারে। হিজবুল্লাহর অস্ত্রাগার সম্পর্কে আমরা কি জানি না শিরোনামের এই প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলেছে,
বিশ্লেষকদের অনুমান এই লেবানিজ প্রতিরোধ সংগঠনের কাছে 1,30,000 থেকে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। গাজা যুদ্ধের আগে হামাসের কাছে যে পরিমাণ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়েছিল, এই পরিমাণ তার 4 গুণেরও বেশি। বিশ্লেষকদের বরাতে এই মার্কিন সংবাদ মাধ্যম বলেছে, হিজবুল্লাহর যোদ্ধার সংখ্যা 1 লাখেরও বেশি। গাজা যুদ্ধের আগে হামাসে যে সংখ্যক যোদ্ধা আছে বলে ধারণা করা হয়েছিল, এই সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। সংবাদ মাধ্যমটি বোঝাতে চেয়েছে, হামাসের যুদ্ধ সক্ষমতার কাছে ইসরায়েলি বাহিনী কুলিয়ে উঠতে পারছে না। সেখানে তার চেয়ে দ্বিগুণ থেকে 4 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে টিকতে পারবে না ইসরায়েল। ইসরায়েলের উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়ে ইরানের শাহেদ 101 ড্রোন ব্যবহার শুরু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানের সামরিক প্রতিবেদক ইতাই ব্লুমেনথাল জানিয়েছেন, গাজা যুদ্ধ শুরুর পর হিজবুল্লাহ এই প্রথমবারের মতো ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেন যুদ্ধে অসামান্য পারদর্শিতা দেখানো এই ড্রোনগুলো ইসরায়েলি বিমান বাহিনীর পক্ষে শনাক্ত করা এবং আটকানো অত্যন্ত কঠিন হবে বলে জানান তিনি। ব্লুমেনথাল বলেন, নিঃশব্দে ওড়ার কারণে গ্রাউন্ড থেকে এই ড্রোনের এগিয়ে যাওয়া একেবারেই বোঝা যায় না এবং ড্রোনটি 10 কেজি বিস্ফোরক নিয়ে ইসরায়েলের 19 কিলোমিটার গভীরে আঘাত হানতে সক্ষম। তিনি নিশ্চিত করেন, বৃহস্পতিবার প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করে হিজবুল্লাহ। ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে এই শাহেদ ড্রোন ব্যবহার করছে রাশিয়া। ড্রোনগুলো যুদ্ধে মস্কোকে এগিয়ে রেখেছে বলে মনে করেন সামরিক বিশ্লেষকরা। ফিলিস্তিনের বন্ধু প্রতিরোধ সংগঠনগুলোর জন্য আরও সুখবর আছে। মধ্যপন্থী হিসেবে পরিচিত মাসুদ পেজেশকিয়ান ইরানের ক্ষমতা আসার পর অনেকে মনে করেছিলেন তিনি নিহত প্রেসিডেন্ট সায়েদ ইব্রাহিম রাইসির মতো প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি উদার হবেন না, কিন্তু তার উল্টোটা দেখা গেছে। হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি জাতি এবং দখলদার ইসরায়েল সরকারের বিরুদ্ধে তাদের লড়াইকে সমর্থন করার ব্যাপারে ইসলামী বিপ্লবের সুউচ্চ নীতিমালা ও লক্ষ্যকে ইরান তার মানবিক ও ধর্মীয় কর্তব্য বলে মনে করে। এরপর হানিয়ার সঙ্গে কথাও বলেছেন তিনি। কথোপকথনে গাজায় ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, তার দেশ এই কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের একা ছেড়ে চলে যাবে না। খান ইউনিসের আল মাওয়াসি শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, এই অপরাধের মাধ্যমে ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের মনোবলে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু এতে তারা ব্যর্থ হবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনিদের মনোবল দৃঢ়, কারণ ইরান তাদের পাশে আছে এবং থাকবে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জানান, তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকার তালিকার শীর্ষে রাখবে, কারণ এটি এখন ইসলামী বিশ্বের প্রধান সমস্যা। দিন যত এগুচ্ছে ফিলিস্তিনি লড়াইরত যোদ্ধাদের জয়ের সম্ভাবনা ততই উজ্জ্বল হচ্ছে। অন্যদিকে ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে ইসরায়েল। অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং প্রতিরোধ যোদ্ধাদের বহুমুখী হামলায় কোণঠাসা হয়ে পড়া ইসরায়েল এখন মূলত পরাজয়ের ক্ষণ গুনছে। ইসরায়েলি বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে একটি ভয়াবহ পরাজয় উপহার দিয়েই যুদ্ধের সমাপ্তি টানবেন নেতানিয়াহু। হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহ মঙ্গলবার ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তির কথা স্পষ্টভাবেই বলেছেন। তিনি মনে করিয়ে দেন, রাষ্ট্রবিজ্ঞানীরা বলে থাকেন, ইসরায়েল সর্বোচ্চ 80 বছর টিকে থাকবে এবং বর্তমান সমস্ত প্রাকৃতিক, ঐতিহাসিক ও সামাজিক বাস্তবতা ইসরায়েলের সেই পতনের ইঙ্গিত দিচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।